কোথাও জীবন আছে, জীবনের স্বাদ রহিয়াছে। কোথাও নদীর জল রয়ে গেছে, সাগরের তিতা ফেনা নয়। খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়াছে, কোথাও রয়েছে পড়ে শীত পিছে, আশ্বাসের কাছে তারা আসিয়াছে। আশ্বাসে ভরা জীবনের এই যত মধুর ভুলগুলি নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি লোপা মমতাজ। বাংলাদেশ টেলিভিশন নাটকে এক সময়ের সারা জাগানো চৌকস অভিনেত্রী তিনি। হয়তো সে কারণেই খেলাধুলার জগতে তার যে স্পষ্ট পদচারণা তা কিছুটা অস্পষ্টই ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে এসবের বাইরে বেড়ে ওঠার ইচ্ছে ছিল তার, ফলে আজ তাকে পাই মধুর ভুলে। আপনার সময়ের অনেক অভিনেতা অভিনেত্রী এখন বেশ দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে, কিন্তু আপনাকে আমরা পাচ্ছি না কেন? আসলে সময় একটা ব্যাপার। আর যেমন আমি সকালে গিয়ে সারাদিন বসে থেকে রাত 1:30-2টো পর্যন্ত শর্ট দেব, এই সময় আমি এখন আর করতে পারি না। এই পরিস্থিতিগুলো এখন খুব বেশি আমাকে ফেস করতে হয়। সেই জন্য আমি মনে করি যে ছোটোখাটো কিছু করার মতো সময় হলে করব, আর না হলে করব না, অথবা টাইম লিমিট যদি সেভাবে হয় সেভাবে করি আর কি। টেলিভিশনের পর্দায় যখন দেখছেন নতুন ছেলেমেয়েরা কাজ করছে, অনেক চ্যানেল হচ্ছে, তখন কি মনে হয় না যে আবার সময় দেই, আবার কাজ করি? সময় দেই, ইচ্ছে করে, এবং কাজ দেখলে ভালোও লাগে, সবাই ভালো কাজ করছে। কিন্তু আমার সময়ের ব্যাপার আমি মনে করি যে আমি এখন একটু খেলাধুলোর জগতের সঙ্গে জড়িত। আমাকে ওখানে অনেক সময় দিতে হয় এবং বেশ গুরুত্বপূর্ণ কতগুলো দায়িত্বে আমি আছি। তো ওখানে বেশি সময় দিতে গেলে আর এদিকে হয়ে ওঠে না। খেলাধুলার অঙ্গনে সময় দিচ্ছেন বলতে কোথায় কোথায় দিচ্ছেন সময়? আমি এখন শুটিং ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি, তারপরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। অভিনয়শিল্পী হিসেবেই আপনাকে আমরা চিনি। আপনি নিজে কি হতে চেয়েছিলেন? এটা খুব বলা মুশকিল আমি কি হতে চেয়েছিলাম, কারণ আমার ছোটোবেলা থেকে আমার কালচারাল লাইফটা গড়ে উঠেছিল আমার মায়ের সঙ্গে, মামাদের সঙ্গে। আমার বাবা খুব ভালো ছবি আঁকতেন, মানে এ ধরনের একটা পরিবেশ আমাদের ছিল আর কি। বাবা শিক্ষকতা করতেন, তো শিক্ষক হব এটাও ভাবিনি কখনো। আবার মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হব এ ধরনের কিছু তখন ভিশন ছিল না। তারপরে কালচারাল লাইনেই কাজ করতে করতে কালচারাল লাইনেই মানে বড় হয়ে উঠলাম। কিন্তু যখন কলেজে উঠলাম তখন হঠাৎ করে খেলাধুলার সঙ্গে একটু জড়িয়ে গেলাম। তো এই খেলাধুলায় জড়ানোতে এবং প্রাইজ পাওয়াতে আমার আব্বা বেশ উৎসাহিত হয়ে উঠলেন। কিন্তু আমি কালচারালেও কলেজে ফার্স্ট সেকেন্ড এইসব পজিশনে থাকতাম। তা হঠাৎ একবার ফিজিক্যাল এডুকেশনে আব্বা দেখলেন বিজ্ঞাপন, আমি পরীক্ষা দিয়ে বসে আছি। আমার আব্বা বললেন যে এরকম একটা ট্রেনিং হচ্ছে, তুমি কি যাবে? খেলাধুলা কি তুমি ইন্টারেস্টেড? তবে তুমি যদি গ্র্যাজুয়েশন করতে চাও গ্র্যাজুয়েশন করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তো আমি ভাবলাম যে এটা একটা নতুন সাবজেক্ট, ঠিক আছে যাই। তারপরে ফিজিক্যাল এডুকেশনে এসেই খেলাধুলা আমি রেজাল্ট ভালো করলাম খেলাধুলায়, যার জন্য আমার টিচাররাই আমাকে জোর করে এখানে রেখে দিলেন। আমার রেজাল্ট ভালো দেখে আমার টিচাররা আমাকে বললেন, হঠাৎ করে একদিন ডেকে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আমার কোর্স টিউটর তিনজনে ডেকে বললেন যে তোমার তো রেজাল্ট হয়েছে, এখন তুমি কি করবে? আমি বললাম আমি বাড়ি চলে যাব। তো বললো বাড়ি গেলে তো তুমি একটা মফস্বল শহরে থাকবে, তোমার কাছে তো আমরা কোনো কাজ পাবো না। তা আমি জানি না ওনারা আমার মধ্যে কী দেখেছিলেন তখন। ওনাদের দূরদৃষ্টিতে হয়তো আমার মানে সম্ভাবনাময় একটা জীবন দেখেছিলেন। সেই জন্য আমি বললাম যে আমাকে তো যেতে হবে, কিন্তু আমার তো চাকরি নেই, এখানে থাকার জায়গা নেই, কোথায় থাকবো? তখন বললেন চাকরি আমরা ঠিক করে দেব, এবং যতদিন তুমি কোথাও থাকার জায়গা না হবে ততদিন আমাদের কলেজ হস্টেলেই থাকবে। আপনি তো বেশ শান্ত এবং মিষ্টভাষী। ছোটবেলায় কেমন ছিলেন? আমি সবসময় এরকমই ছিলাম। আপনার শৈশবটা কেমন কেটেছে, কোথায় কেটেছে? আমার শৈশব খুব সুন্দর। আমার বাবা টিচার ছিলেন এবং উনি টিচার্স ট্রেনিং কলেজের টিচার ছিলেন, যার জন্য আমার লাইফটা অদ্ভুত সুন্দর মনে হয়। আমরা যেখানে গিয়ে, আমার বাবার হোস্টেল ছিল, আমার বাবা হোস্টেল সুপার ছিলেন,
ওই হোস্টেলটা ছিল একটা জমিদার বাড়ি। আচ্ছা, কোথায়? এটা রংপুরে। আচ্ছা। এবং আশপাশে ওখানে 5-6টা জমিদার বাড়ি ছিল, হিন্দু মুসলমান সব মিলিয়ে কয়েকটা জমিদার বাড়ি ছিল। তো সবাই বেঁচে ছিলেন না, আমাদের পাশে একজন জমিদার ছিলেন, উনি বেঁচে ছিলেন। আর কয়েকটি ভগ্ন স্তূপ ছিল এবং কয়েকটি জমিদার বাড়িতে জমিদাররা চলে গেছে, তাদের ফুল ফল, তাদের লোকজন সব ছিল। কোনো বাড়িতে দারোয়ান ছিল, মানে ঘোড়া ছিল, নেপালি দারোয়ান ছিল, সেগুলো আমরা একসময় দেখেছি আর কি। অভিনয়ে আসার গল্পটা কি? অভিনয়ে এসেছি আসলে স্কুল জীবন থেকেই। স্কুল জীবন থেকে আমি আবার আমার মায়ের সঙ্গে খুব ছবি দেখতাম, ওই সেখান থেকেই পছন্দ। তারপরে স্কুল জীবনে এসে স্কুলে অভিনয় করেছি। স্কুল যখন ভালো অভিনয় করলাম তখন বাইরে থেকে একটু প্রপোজাল এসেছিল। আচ্ছা। নাটকটি হচ্ছে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লার আলিয়ার চরিত্র, কারণ আমি নাচ করতাম সেই জন্য আমাকে ওই নাটকের জন্য কাস্ট করলো। আর নাটকের অভিনয় করার সময় আমার নায়ক ছিলেন সিরাজউদ্দৌলা করেছিলেন। ছবিতে এক সময় আনসার ভাই ছিলেন, উনি আমার সঙ্গে সিরাজউদ্দৌলা করেছিলেন আর কি। পরবর্তীতে উনি ফিল্মে এসেছিলেন। তো প্রথম যেদিন আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন সেই দিনটির কথা কি মনে পড়ছে? প্রথম আমি দাঁড়িয়েছিলাম একটি নাটক, সেটা হচ্ছে ম্যারেজ ব্যুরো। তো আমার খুব একটা কিছু মনে হয়নি, অত যে নার্ভাস হওয়া বা সে ধরনের কিছু মনে হয়নি। কারণ তখন একটাই নার্ভাসনেস ছিল, সেটা হচ্ছে টেলিকাস্ট হতো লাইভ। তো ওখানে তো আর আমাদের কোনো সুযোগ ছিল না ভুল ত্রুটি হলে কিছু হয়ে যাওয়া। তা আমার পরবর্তী একটি নাটক অন্য কোথাও নাটক, তার মধ্যে আমি ছিলাম নায়িকা আর আহসান আলী সিডনি ছিলেন নায়ক। ওনার সাথে আমার প্রথম অভিনয়। তো আমাকে শেষ পর্যন্ত আমি যে বাড়িতে নায়িকা মানে মেয়ে হিসাবে ওখানে ছিলাম, তো নায়িকার চরিত্রটা, তো ওখানে একটা সুটকেস আমাকে বন্ধ করে ওই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। তো চলে যাওয়ার সময় মানে আমি একটা চিঠি পড়ছি, চিঠিটা পড়ার পর আমাকে হু হু করে কাঁদতে হবে এবং আমি সুটকেসটা বন্ধ করে বেরিয়ে যাব। তো কাঁদতে কাঁদতে আমি ওই সুটকেসটা যখন বন্ধ করেছি, সুটকেসটা বন্ধ করতে গিয়ে সুটকেসের যে তালা লাগাবার যে আটকানোর যে লকের জায়গাটা, ওটা আর আমি লাগাইনি। আচ্ছা। না লাগিয়ে ওটা যখন সুটকেসটা যখন এইভাবে নিয়েছি তখন সুটকেসের ডালাটা খুলে গেছে। এবং ওটা আমার জীবনের একটা খুব মজার যে তারপরে আমি ওইভাবেই সামলে নিলাম, নিয়ে তাড়াতাড়ি যেহেতু লাইফ আর কিছু করার নেই, ডালাটা খুলে সঙ্গে সঙ্গে লাগিয়ে সুটকেস বন্ধ করে ওইভাবেই কাঁদতে কাঁদতে আবার বেরিয়ে গেছি। এমনই হয়। আজ যার নাটক অন্তপ্রাণ, সেই মানুষটি একদিন বেড়ে উঠতে চেয়েছিল খেলাধুলার জগতে, আবার তার পড়াশোনা ঠিক বিপরীতমুখী। অনেকটা কর্পোরেট বাণিজ্যের আশায় ছিল তার অভিযাত্রা। এসবের ভেতর দিয়ে আজ যাকে পাই, তাকে মধুর ভুলে। অনেক ধরনের চরিত্র বা অনেক ধরনের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অভিনয় আপনাকে আমরা করতে দেখি টেলিভিশনে বা মঞ্চে, কিন্তু ব্যক্তি জীবনে কতগুলো চরিত্র নিজের মধ্যে অনুভব করেন? প্রতিটা সময়ই তো আলাদা আলাদা চরিত্র। বাসায় একরকম চরিত্র, অফিসে একরকম চরিত্র, বন্ধুদের সাথে একরকম চরিত্র। একটা মানুষের মধ্যে সবসময় চরিত্রের তো বিভিন্নতা থাকেই। শিল্পীদের মধ্যে বলা হয় যে একটু সব কিছুতেই তারা একটু বেশি বেশি, যেমন লোভ, হিংসা, ক্রোধ। তো আপনার মধ্যে কোন বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে? দুটো জিনিস প্রবল আছে আমার। একটা হচ্ছে যে অনেক রাগ আছে, জেদ আছে, আর অহংকার আছে। এই দুটো হচ্ছে আমার খারাপ দিকও বলা যায়, আবার আমি এটাকে খারাপ দিক বলি না, আমি আবার এটার পক্ষে অনেক যুক্তিও আছে আমার। আমাদের প্রচলিত একটা লাইন আছে যে অহংকার পতনের মূল। এটাকে কি আপনি বলেন যে ভেঙে দিয়ে বা পজিটিভলি আপনার জীবনে সেটা? অহংকার, সেটা যদি নেগেটিভ অর্থে যদি অহংকার হয় তাহলে সেটা অবশ্যই পতনের মূল। আর অহংকারটা হচ্ছে যে আমার যা আছে তাই নিয়ে আমি গর্বিত। আমি যেরকম দেখতে, আমার যেটুকু হাইট আল্লাহ তাআলা দিয়েছে, যেরকম কণ্ঠস্বর দিয়েছে, সেটা নিয়ে আমি অহংকারী। তো এটা পজিটিভ অর্থে আমি বলছি আর কি। তো পজিটিভ অর্থে এটা অহংকার পতনের মূল নাও হতে পারে। নাও হতে পারে। আজকে যে মানুষটিকে আমরা দেখছি, সেই মানুষটার শৈশব কেমন ছিল? আমি একটু দুরন্ত প্রকৃতির ছেলে।
বরাবরই প্রথম থেকে ছোটোবেলা থেকেই ছিলাম। তো পরবর্তী সময় আমি যখন ওই হয় বা যখন আমি টিনেজার হই আর কি, তো তখন আমার মধ্যেও একটা চেঞ্জ আসে। তো ওই চেঞ্জটা আমি অনেক লাজুক হয়ে গিয়েছিলাম তখন। ওই সময়টা ভীষণ লাজুক ছিলাম আমি। বাসায় কেউ এলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না, আমি মাথা নিচু করে কথা বলতাম এবং আমি অ্যাভয়েড করার চেষ্টা করতাম। আমি দূরে দূরেই থাকতাম, জোর করে বাবা মা ডেকে এনে পরিচয় করাতো। আর মেয়েদের দিকে তো একদমই তাকাতেই পারতাম না, এরকম ছিল আমার একসময়। তো এই যে যখন অভিনয়ে আপনার শুরুটা, সেই সময়টার কথা মনে পড়ছে যখন আপনি ঠিক বুঝতে পারলেন যে অভিনয়টাই আপনার জন্যে? অভিনয় আমার জন্য এটা আমি বুঝতে পেরেছি অনেক পরে। আসলে আগে অভিনয় করেছি, এমনিতে অভিনয় করেছি। আমি তো থিয়েটার থেকে আসা লোক। জীবনে আমি কখনো অভিনয় করবো এটা আমি কখনো ভাবিও নাই, কল্পনাও করি নাই। তো আমার অভিনয়ে হঠাৎ করে আসা, এই হঠাৎ করে আসতে গিয়ে আমি একদম পেশাগতভাবে এখন অভিনেতা আর কি। অভিনেতা হিসেবেই আমরা আপনাকে জানি, চিনি, কিন্তু আপনি নিজে কি হতে চেয়েছিলেন? আমার বাবা মার ইচ্ছা ছিল একদম প্রাথমিকভাবে, বা আমার গ্র্যান্ডফাদারের ইচ্ছা ছিল যে আমি ব্যারিস্টার হব। কারণ পারিবারিকভাবে ওকালতি আমাদের পেশা। আমার বাবা উকিল ছিলেন, আমার দাদা উকিল ছিলেন। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তারপরেই তো আসলে সাবজেক্ট চুজের দিকে যায় মানুষ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে। তো তখন আমার বাবা এবং আমার দাদার ইচ্ছা ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে লতে ভর্তি হই। কিন্তু আমি ইকোনমিক্সের দিকে আমি ইন্টারেস্টেড হয়ে যাই। তো আমি ইকোনমিক্সে পাশ করার পরে আমার বাবা চাইতেন যে আমি বিসিএস পরীক্ষা দিয়ে আমি সরকারি কর্মকর্তা হই। তো বিসিএস আমি পরীক্ষা যে দিয়েছিলাম সেটা আমি ওনার কথা রক্ষার জন্য পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি এক বিন্দু পড়াশোনা করিনি এবং আমি চাইনি যে আমি বিসিএস হই। এটাই ছিল আমার লক্ষ্য, যাতে আমি না হই। তবে ব্যাংকে একটা চাকরি হয়েছিল, ওটা আমি করিনি। ওটা ঢাকার বাইরে যাওয়ার বিষয় ছিল। ঢাকার বাইরে যেহেতু যাব না, আমি ঢাকা থিয়েটার করি। তখন আমার মনে প্রাণে একটাই ইচ্ছা ছিল যে আমি পেশাগতভাবে অভিনয় না করলেও এই যে নেশাটা আছে মঞ্চে অভিনয়ের, এই নেশাটা আমি যেন ঢাকায় থেকে পূরণ করতে পারি। এবং টেলিভিশনের নাটকে আসার পিছনে আমার একজন বিখ্যাত লোকের একটা খারাপ ব্যবহার আছে। ওই খারাপ ব্যবহারের কারণে আমি টেলিভিশনে জেদ করে অভিনয়ের জন্য এসেছি। আবুল খায়ের, বিখ্যাত লোক। তো উনি আমার সাথে একেবারেই পরিচয় ছিল না। উনি টেলিভিশনে তখন অনেক বড় বড় অভিনয় করেছেন, সবাই ওনাকে চেনে জানে। তো স্টেজে আমি অভিনয় করতাম। তো ওখান থেকে একটা তখন ভিএইচএসে ছবি বানানোর একটা প্রবণতা হয়েছিল এই প্যাকেজ নাটক আসার আগে। তখন আমি ঢাকা থিয়েটারে বড় বড় নাটক করে ফেলেছি, বড় বড় রোল আমি করে ফেলেছি। তো সেই সময় ওই ভদ্রলোক, নাম হচ্ছে কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী, উনি টুকা কাহিনী নামে ওনার একটি উপন্যাস আছে, এটা নিয়ে উনি একটি ছবি বানাবে, সেটা ভিডিও ফর্মে হবে। তো ওই ছবিতে মেইন ক্যারেক্টারে আমাকে উনি ডেকেছিলেন এবং আমি ছিলাম, আবুল খায়ের সাহেব ছিলেন, আর কাজল নামে একজন অভিনেত্রী ছিল। তো এই হচ্ছে আমাদের আর্টিস্ট। ওটাতে ছোট্ট ভাইও ছিল আলী জাকের, আরও কে কে যেন ছিল মনে নাই এই মুহূর্তে। তো যেদিন আমরা লোকেশনে যাই, ট্রেন যখন ছাড়লো তখন খায়ের ভাই বলল যে এই ক্যারেক্টারটা কে করবে, আকু ক্যারেক্টারটার নাম। তো বুলবুল ভাই বলল যে আপনার সাথে পরিচয় করে দেওয়া হয়নি, সেলিম করবে, উনি ঢাকা থিয়েটারে কাজ করেন। এই উনি জাস্ট ওনার সিট থেকে উঠে এসে আমার পাশে বসে কোনো কথা নাই বার্তা নাই, আমার চুলের মধ্যে জাস্ট উনি এরকম করে হাত দিয়ে এরকম করে ধরলো। বয়স্ক একটা লোক, আমার সাথে চেনা নাই। বলছে ও একটা নাগরিক ছেলে, ও এরকম একটা ইট ভাটার শ্রমিকের ক্যারেক্টার করবে, এটা কি করে হয়, এটা ও হয় নাকি কখনো, পারবে না। টেলিভিশনে যারা অভিনয় করে ওরকম তুমি কাউকে নিয়ে নিলেই পারতে। সেদিন আমার খুব জেদ হয়েছিল, খুব রাগ হয়েছিল। এবং উনি এত বয়স্ক একজন মানুষ, তারপর আমি ওনাকে, ওই যে আমার একটু আগে আমি বলেছিলাম যে আমার জেদ আছে, আমার অহংকার আছে, তো আমি তো ওনাকে বলেছিলাম যে দেখেন খায়ের ভাই, আপনার অনেক বয়স হয়ে গেছে, আমার বয়সের তুলনায় আপনার বয়স অনেক বেশি। আমি জানি না যে আপনি আগামী 5 বছর বাঁচবেন কি না। যদি বাঁচেন, আপনি আমাকে খুঁজে অভিনয় করার জন্য আপনি খুঁজবেন আমাকে। এরকমই আমি বললাম খায়ের ভাইকে। তো খায়ের ভাই চুপ করে থাকলো কিছুক্ষণ, বাস এরকমই চলে গেল। আমরা শুটিংয়ে গেলাম। পরদিন সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ওই ইটের ভাটার আগুনের যে ইয়েটা জ্বলবে, চুল্লিটা জ্বলবে এবং সূর্য উঠবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আমি কয়লা দিচ্ছি আর কি ইয়ের মধ্যে, ভাটার মধ্যে, এরকমই একটা শট। সারাদিন শুটিং হলো।
সন্ধ্যাবেলা আবার ওটা দেখা হতো যে কী শুটিং কীরকম হলো এই সেই। তো উনি দেখার পরে না এইরকম একটা বৃদ্ধ মানুষ উনি এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আমি ভুল করেছি, আমাকে তুই মাফ করে দে। তারপর থেকে আমার খায়ের বাসাতে আমার বন্ধুত্ব হলো এমন প্রগাঢ় যে এত সিনিয়র মানুষ উনি, ওনাকে আমি তুমি করে বলতাম। উনি সেই অধিকার আমাকে দিয়েছিল যে তুই আমাকে তুমি করে বলবি। এবং ওই ঘটনার পর তখন তো বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টমেন্টের জন্য পরীক্ষা দিতে হতো এবং আমি পরীক্ষা দিয়ে ওই বছর আমি ওই পরীক্ষার মধ্যে প্রথম হওয়ার পরে আমার আর কখনোই ফিরে তাকাতে হয়নি, আমি একের পর এক অভিনয় করে গেছি। এখন অনেক ক্ষেত্রেই বলা হয় যে একজন অভিনেতা আজকাল মানে টাকার অ্যামাউন্ট দেখে, ক্যারেক্টার দেখে না, অনেকের ক্ষেত্রেই বলা হয়। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে একজন অভিনেতার মানে অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো অনেক বেশি বিবেচনা করা প্রয়োজন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার আমি যে উত্তর দেবো সেই উত্তরটা কেমন লাগবে তোমাদের কাছে আমি জানি না। এটার জন্য তোমরা দায়ী। তোমরা প্রেসক্রাইব করে দাও টেলিভিশনের কর্মকর্তারা যে ওকে নিতে হবে, তাকে নিতে হবে। যখন তুমি প্রেসক্রাইব করে দিতে থাকো একজন ডিরেক্টরকে বা একজন প্রডিউসারকে, তখন তাকে পাওয়ার জন্য ও হন্যে হয়ে যায়। তখন ওই অভিনেতা বা অভিনেত্রী যার বয়স হয়েছে 2 বছর বা 5 বছর, সে নিজেকে এখনও পরীক্ষারই সম্মুখীন করে নাই, পরীক্ষিতই না, এমন অভিনেতা অভিনেত্রীকে অনেক চড়া মূল্য দিয়ে তখন মেকারদেরকে নিতে হয়। তো টাকার অঙ্কের যে প্রশ্নটা, সেটা আমার ক্ষেত্রে বা আমাদের মতো যারা অভিনয় শিল্পী তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা না করাই ভালো। এটা যাদেরকে করার তাদেরকে তুমি প্রশ্নটা করো। জীবনে খ্যাতি যখন বাড়তে থাকে তখন ভুলের মাত্রাও বাড়তে থাকে। আপনার জীবনে ভুলের মাত্রা কেমন? ভুলের মাত্রা আছে, প্রচুর ভুলের মাত্রা আছে। নাটকটাই আমার ভুল করতে আসা, তো সেইখানে এসে দেখেছি যে না, এটা তো করাই যায়, তো এটাও যদি আমি নিষ্ঠার সাথে করতে পারি তাহলে এখানেও আমি উন্নতি করতে পারবো, সেটাও একটা ভুলই ছিল। আবার আমি বলেছি যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম এবং আমি অনেক উপার্জন করতাম, যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল। তো সেটা ছেড়ে দিয়ে একদম টোটালি আমি অভিনয়কে পেশা হিসেবে নিয়ে 2001 সালে আমরা ড্রিম ফ্যাক্টরি করেছি, একেবারে নাটক ওরিয়েন্টেড একটি প্রতিষ্ঠান, এবং আমি পেশাগতভাবে সম্পূর্ণ একজন অভিনয় শিল্পী এবং পার্শিয়ালি একজন পরিচালক এবং প্রযোজক। তো এটাও আমি একটা ভুলই বলবো এই প্রেক্ষাপটে। বর্তমান যে বাজার, বর্তমান যে অবস্থা, তাতে আমার কিন্তু মনে হচ্ছে যে এটাও একটা ভুলই হয়েছে আর কি। যদি কখনো একটা সুযোগ পেয়ে যান তাহলে কোন ভুলটি শুধরে নিতে চাইবেন? ওরকম কোনো ভুল নাই যেটা আমাকে শুধরাতে হবে।